নমস্কার। খুব স্পষ্ট করে একদম শুরুতেই বলে দেওয়া দরকার যে এটা আদৌ ভোটের পূর্বাভাসের কোনো অনুষ্ঠান নয়, সেরকম কিছু আমরা করছিও না। আমাদের চ্যানেল যদি আপনারা অনুসরণ করে থাকেন তাহলে দেখবেন যে 60 লক্ষ মানুষ যে এখন বিচারাধীন বা আন্ডার অ্যাডজুডিকেশন, সেইটা ঘোষণা হওয়ার পর থেকে আমরা গত দুটো অনুষ্ঠান করেছি। তার কারণ কি হতে পারে, তার ফল কি হতে পারে, এই নিয়ে। তো আমাদের মূলত ফোকাস ছিল মুর্শিদাবাদ, মালদা, এই জেলাগুলো। তো আজকে আমরা যেটা করব সেটা হলো গোটা রাজ্যের দিকে তাকাবো। এবং এটা আবারও বলছি, ভোটের পূর্বাভাস নয়। আমরা যেটা দেখব যে 60 লক্ষ মানুষ যে বিচারাধীন, তাঁরা যদি সত্যি সত্যি বাদ পড়ে যান তাহলে রাজ্য জুড়ে ভোটের ফলের উপর তার প্রভাব কি পড়তে পারে। তো এটা শুধু বিচারাধীনদের নিয়ে, যারা বাদ পড়ে গেছেন তাদের মধ্যেও প্রচুর গোলমাল আছে, নতুন কিছু যোগ হবেন তাদের মধ্যেও কিছু গোলযোগ থাকা সম্ভব। তো সেইটা এই বিশ্লেষণে ধরা হচ্ছে না, এখানে শুধু 60 লক্ষের হিসেবটা নিয়ে আমরা আলোচনা করছি। আপাতত আমাদের বিষয়টা হলো শুধু তথাকথিত বিচারাধীন মানুষ। তো এর আগের দিন আমরা দেখিয়েছিলাম যে সংখ্যালঘু হবার সঙ্গে সঙ্গে এই বিচারাধীন হবার একটা সম্পর্ক আছে। একটা ম্যাপ দেখিয়েছিলাম যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সংখ্যালঘু মানুষের শতাংশ দেখানো হয়েছে, এবং আরেকটা ম্যাপ দেখিয়েছিলাম যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যারা বিবেচনাধীন, বিচারাধীন, তাদের শতাংশের পরিমাপ। তো দুটো ম্যাপ পাশাপাশি রাখলে মনে হয় যেন একই ম্যাপ, খালি একটু তফাৎ আছে মুর্শিদাবাদ আর মালদায়। মুর্শিদাবাদ 1 নম্বর হচ্ছে সংখ্যালঘুদের সংখ্যায়, আর বিচারাধীনদের তালিকায় 1 নম্বর হচ্ছে মালদা। এই দুটো ছাড়া তালিকাটা মোটামুটিভাবে একই রকম। মনে হয় যে আসলে একই তালিকা, একই ম্যাপ দুভাবে দেখানো হচ্ছে। ফলে সংখ্যালঘু হবার সঙ্গে সঙ্গে বিচারাধীন হবার সংখ্যাটাও বাড়ছে বা হারটাও বাড়ছে। এবং আমরা এটাও দেখিয়েছি যে মালদা, মুর্শিদাবাদ এবং দক্ষিণ দিনাজপুরে এই বিচারাধীন এর সংখ্যা এমন নিখুঁত হিসেবে তৈরি করা হয়েছে, কীভাবে নিখুঁত হিসেব করা হলো জানি না, এমন করে তৈরি করা হয়েছে যে যেখানে 2011 সালে তৃণমূলের যত ব্যবধান সেখানে তত বিচারাধীন। পরিষ্কার করে বুঝুন যে যেখানে তৃণমূল ধরুন 1 লাখ ভোটে জিতেছে, মোটামুটিভাবে দেখা যাচ্ছে সেখানে 1,10,000 বিচারাধীন। অর্থাৎ বাদ পড়ে গেলে তৃণমূলের হার সেখানে নিশ্চিত এবং বিজেপির জয় মোটামুটিভাবে নিশ্চিত, যদি তারা সবাই তৃণমূলের ভোটার হন। এবং যে এলাকাগুলোর কথা আমরা বলছিলাম মুর্শিদাবাদ বা মালদা, সেখানে সাধারণভাবে ধরে নেওয়া হয় সংখ্যালঘু ভোটাররা তৃণমূলের পক্ষে ভোট দেন। ফলে মোটামুটিভাবে আন্দাজ করা যায় যে কিছু কিছু আসনে, মুর্শিদাবাদ এবং মালদায় অন্তত কিছু কিছু আসনে এমনভাবে বাদ গেছেন মানুষ, সংখ্যালঘু মানুষ, যাতে বিজেপির জয় সুনিশ্চিত হয়, এমনকি সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতেও। তো এইটা আমরা দেখেছিলাম মুর্শিদাবাদ এবং মালদায়। তো সংখ্যাতত্ত্ব দিয়ে দেখলে রাজ্যব্যাপী, শুধু মুর্শিদাবাদ মালদা নয়, রাজ্যব্যাপী এই ধরনের প্রবণতা কিন্তু লক্ষ্য করা গেছে একদম সুষমভাবে। যদিও রাজ্যব্যাপী সংখ্যালঘুদের সংখ্যা সমান নয়, ফলে ফলাফলে তফাৎ আছে, কিন্তু যেটা দেখা গেছে যে মোটামুটি আমাদের পরিসংখ্যানবিদরা, আমাদের মানে বাংলা গবেষণা কেন্দ্রের পরিসংখ্যানবিদরা দেখেছেন যে অঙ্কের হিসেবে কোনো বিধানসভায় যদি তৃণমূলের ধরুন 1% ব্যবধান বাড়ে, তাহলে 0.5% অর্থাৎ অর্ধেক শতাংশ বিচারাধীন বাড়ার একটা প্রবণতা আছে। তো এইভাবে তো একটা জায়গায় বেড়ে যায় না, কিন্তু যদি অঙ্কে একটা গ্রাফের মতো করে দেখেন, দেখবেন যদি 1% বাড়ে তাহলে ওটা 0.5% বাড়ছে। তো এই যে ব্যাপারটা, যে যে তৃণমূলের ব্যবধান বাড়লেই প্রবণতাটা দেখা যাচ্ছে বিচারাধীনদের সংখ্যা বাড়ছে, তো এটা একটা মোটামুটি সরল রৈখিক প্রবণতা। তো এটা খুব সহজ সরল এমনি এমনি হয়ে গেছে, মানে কাকটি উড়লো এবং তালটি পড়লো, এই জাতীয় কাকতালীয় ব্যাপার হয়ে গেছে বলে আমার বিশ্বাস নয়। কোনো একটা গভীর ছক না থাকলে এই পুরো ব্যাপারটা হওয়া অসম্ভব। তো এটা আমাদের ধারণা, প্রমাণ করার কোনো উপায় নেই, কিন্তু ব্যাপার স্যাপার দেখে সেরকমই মনে হয়। তো এইটা হলো প্রবণতা। 1% হলে 0.5% বিচারাধীন বাড়বে, 1% ব্যবধান বাড়লে। কিন্তু কথাটা শুধু প্রবণতার নয়, শুধু প্রবণতা দিয়ে সংখ্যাতাত্ত্বিকরা খুশি হতে পারেন, কিন্তু এইটা ঠিক সংখ্যাতত্ত্বের অনুশীলন নয়, এটার একটা রাজনীতির অনুশীলন, রাজনীতির কথা বলা হচ্ছে। ফলে এর একটা প্রত্যক্ষ প্রভাব আছে, কতগুলো সিট তৃণমূল পাবে, কতগুলো চলে যেতে পারে, ইত্যাদি প্রভৃতি। তো রাজ্য জুড়ে এই বিচারাধীন প্রক্রিয়া, যে মানুষকে বিচারাধীন করে দেওয়া হচ্ছে, এর ফলাফল ঠিক
কি হতে পারে, কতগুলো সিট উল্টাতে পারে সেটা হিসেব করার দরকার। তো আমরা সেই হিসেবটা করেছি। তো কিভাবে হিসেবটা করেছি, হিসেবে যাওয়ার আগে সেটা বলে নেওয়া ভালো। আমরা দেখেছি যে 2011 সালে একটা নির্দিষ্ট আসনে তৃণমূলের জয়ের ব্যবধান কী ছিল, যে আসনগুলোতে তৃণমূল জিতেছিল, যেগুলো হেরেছিল সেগুলো আমরা দেখিনি। তারপর এই 2026, এটা হচ্ছে 2021-এর হিসেব, তারপর 2026-এ এসে আমরা দেখেছি সেখানে বিচারাধীনে, সেই আসনে বিচারাধীন মানুষের সংখ্যা কত, বিচারাধীন ভোটারের সংখ্যা কত। এবার বিচারাধীন এর সংখ্যা যদি ব্যবধান 21 সালের ব্যবধানের থেকে বেশি হয়, আমরা ধরে নিয়েছি সেটা উল্টাবে। মানে হিসেবটা সহজ, যে 2021 সালে যে ব্যবধান ছিল তার থেকে বেশি যদি বিচারাধীন হন এবং আমরা ধরে নিই তারা বাদ যাবেন, তাহলে আসনটা উল্টাবে। এটা মোটামুটিভাবে আমরা ধরে নিয়েছি। তো এগুলো পূর্বানুমান সব ঠিকও হতে পারে, ভুলও হতে পারে, সেই প্রসঙ্গে পরে আসব। কিন্তু আপাতত এই পূর্বানুমানগুলো দিয়ে আমরা কি ফল পেয়েছি সেটা প্রথমে বলে দেওয়া ভালো। তো আমরা প্রথমে জেলাব্যাপী কি ফল পেয়েছি সেটা আপনাদের দেখাবো, স্ক্রিনে দেখাচ্ছি। জেলাব্যাপী কি ফল পাওয়া গেছে, যে যদি এই পদ্ধতিটা অবলম্বন করি তা আমরা দেখব যে মুর্শিদাবাদে সব থেকে বেশি আসন তৃণমূলের হাত থেকে বেরিয়ে বিজেপির হাতে যাচ্ছে। তো 22টা আসন আছে মুর্শিদাবাদে, সেখানে তৃণমূল 21 সালে জিতেছিল তার মধ্যে 20টা। তো এবার যদি এই পদ্ধতি হয় যে কি মানুষ বাদ পড়ে যান, যে পদ্ধতি আমি ব্যাখ্যা করলাম, তাহলে বিজেপির হাতে চলে যাবে এর মধ্যে 9টা আসন। তো খুব কাছাকাছি আছে পূর্ব বর্ধমান, সেখানে 16টা আসনের মধ্যে 16টাই জিতেছিল তৃণমূল, কিন্তু এই পদ্ধতি অনুসরণ করলে দেখতে পাচ্ছি আমরা যে 9টা আসন উল্টে যাবে, বিজেপির দিকে চলে যাবে। মালদা খুব কাছাকাছি, 8টা আসন যাচ্ছে, 12টার মধ্যে 8টা। আবার উত্তর দিনাজপুর যাচ্ছে 9টার মধ্যে 6টা, পশ্চিম বর্ধমান 9টার মধ্যে 5টা, বীরভূম 11টার মধ্যে 3টে। তো এবার দেখতে পাচ্ছি যে সংখ্যাটা একটু একটু করে কমছে, যদি অনুপাতটা খুব একটা কমছে না, কারণ পূর্ব বর্ধমানে 16টা আসন আছে। তো এখানে আমরা কি দেখছি, বীরভূমে 11টার মধ্যে 3টে, জলপাইগুড়িতে 7টার মধ্যে 3টে, এরপর অনুপাতটা একটু একটু কমছে। উত্তর 24 পরগনায় 33-এর মধ্যে 3টে উল্টাচ্ছে, বিজেপির হাতে যাচ্ছে। এবং কোচবিহারে যাচ্ছে 9টার মধ্যে 2টো, এবার সংখ্যা একটু একটু করে কমছে। দক্ষিণ দিনাজপুরে 6টা থেকে 2টো, 6টার মধ্যে 2টো, হাওড়ায় 16টার মধ্যে 2টো, নদিয়ায় 17টার মধ্যে 2টো, পশ্চিম মেদিনীপুরে 15টার মধ্যে 2টো, পূর্ব মেদিনীপুরে 16টার মধ্যে 2টো, দক্ষিণ 24 পরগনায় 27-এর মধ্যে 1টা। এবং বাকি যে জেলাগুলো আছে আমরা দেখছি যে তাতে হিসেব কিছু উল্টাচ্ছে না, মানে একটা এইভাবে চললে একটা সিটও, একটা আসনও তৃণমূলের হাতে, তৃণমূল থেকে বিজেপির হাতে যাবে এরকম এই হিসেবে দেখা যাচ্ছে না। তো এইটা গেল জেলাভিত্তিক ফলাফল। তো এটাকে যদি আমরা যোগ করে রাজ্যব্যাপী ফলাফলে নিয়ে যাই, সেই ছবিও আপনাদের দেখাচ্ছি, তাহলে তৃণমূলের আসন সংখ্যা কমে হতে পারে 156, যেটা সংখ্যাগরিষ্ঠতার থেকে সামান্য বেশি। এবং বিজেপির আসন কটা হতে পারে 133। তো খেয়াল করে দেখবেন এই সংখ্যাটা ঠিক কি বেঠিক সে কথা আলাদা, সেটা পরে আসছি। যে এটাতে কিন্তু তৃণমূল সংখ্যাগরিষ্ঠতার ধারে কাছেই থাকছে মোটামুটি। তারপরে যদি দল ভেঙে বিজেপি সরকার গড়ে ফেলে তাহলে আর বলার কিছু থাকে না। তো মেটিকিউলাস ডিজাইন এটাকেই বলা হয়। বিহারেও এর কাছাকাছি একটা ব্যাপার করা হয়েছিল, এই একই প্যাটার্ন আমরা এখানেও দেখছি। এবং আমি কিন্তু বলছি না যে ফলাফল এটাই হতে পারে, আমি বলছি যে ফলাফল এটাই হবে। আমি বলছি যে যদি এই ডিজাইনটাকে সফল হতে দেওয়া হয় তাহলে ফলাফলের একটা বিরাট সম্ভাবনা আছে এই দিকে যাবার। এবং আবারও বলি, খুঁতগুলো এবং পূর্বানুমান এগুলোর মধ্যে কি কি আছে। এক হচ্ছে এটা প্রজেকশন মানে কি, আমরা 2021 সালের ফলাফলকে ধ্রুব ধরে নিয়েছি, সেটাই 2026-এ থাকবে ধরে নিয়েছি। এবং আমরা ধরে নিয়েছি ভোটিং প্যাটার্ন 2021 থেকে 2026 পর্যন্ত অক্ষত আছে। এবং 2 আমরা যেটা ধরেছি, যেটা খুব গুরুত্বপূর্ণ, এই বিচারাধীন যাদের কথা বলা হচ্ছে এরা সবাই তৃণমূলের ভোটার। এবং 3 আমরা ধরে নিয়েছি যে বিচারাধীনরা সবাই বাদ হয়ে যাচ্ছেন। তো এই যে 3টে পূর্বানুমান করা হয়েছে, সবকটাই হিসেবের স্বার্থে করা, যাতে এই প্রজেকশনটা দেখানো যায়, কিন্তু এর কোনোটাই খুব একটা অকেজো পূর্বানুমান নয়। তো ভোটের প্যাটার্ন আমরা 21 থেকে 24-এ মোটামুটি দেখেছি যে অক্ষত আছে, 24 থেকে 26-এ অক্ষত থাকাটাও স্বাভাবিক। 24টা বিধানসভা ভিত্তিতে আমরা জোগাড় করতে পারিনি, ফলে আলাদা করে দেখাতে পারলাম না, কিন্তু খালি চোখে তো দেখেছি মোটামুটি রকম একই আছে। ফলে প্যাটার্নটা একই রকম আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।
বিচারাধীনরা সবাই যে তৃণমূলের ভোটার, আমি সেটা বললাম, এটাতেও খুব একটা ভুল নেই, কারণ আমরা দেখতে পাচ্ছি যে একটা বিপুল সংখ্যক সংখ্যালঘু মানুষ বাদ গেছেন, এবং মমতার নাম যে মমতাজ বেগম, সে তো এমনি নয়, কারণ সংখ্যালঘুদের ভোট তৃণমূল একটা বিরাট পরিমাণে পায়। ফলে পুরোটা না হলেও একটা বিরাট অংশ ভোট যে তৃণমূলের, এ নিয়েও কোনো সন্দেহ নেই। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে যে এই সমস্ত বিবেচনাধীনরা বাদ পড়ে যাবেন। তো বাদ পড়ে যাবেন কিনা জানি না, কিন্তু এই কথাটা বলতে পারি যে বাদ দেওয়ার লক্ষ্যেই কিন্তু নির্বাচন কমিশন প্রথম থেকে করছে মেটিকিউলাস ডিজাইন। আগেরগুলো যদি দেখেন তো ব্যাপারটা কিন্তু ওই দিকেই এগোচ্ছে, আন্দাজ করা যায়। ফলে বাদ পড়ে যাবে কিনা বলতে পারেন না, কিন্তু যদি বাদ পড়ে যায় তাহলে এই বাকি দুটো পূর্বানুমান খুবই যুক্তিযুক্ত, ফলাফলটা এই দিকেই এগোবে। তো দ্বিতীয় আর একটা জিনিস এই প্যাটার্ন থেকে লক্ষ্য করবেন, যে আমরা দেখিয়েছি, যদি ম্যাপ করতে পারতাম ভালো হয়, সেটা নিশ্চয়ই পরে একদিন দেখাবো, আজকে ম্যাপটা তৈরি নেই, যে উত্তরবঙ্গ থেকে আপনি যদি বর্ধমান পর্যন্ত আসেন, দেখবেন যে অনেকগুলো আসন উল্টে যাচ্ছে। শতাংশের মাপ ধরলে তো প্রচুর, কিন্তু দক্ষিণবঙ্গের সংখ্যাটা বদলাচ্ছে, এবং হাওড়া, হুগলি ইত্যাদি জায়গা থেকে প্রায় কোনো আসনই উল্টাচ্ছে না। ফলে এখানে প্যাটার্নটা একটু অন্যরকম আছে। আমরা আন্দাজ করতে পারি যে এইখানে একটা অন্য কিছু ছক নেওয়া হয়েছে, যেটা এখনও আবিষ্কার করতে আমরা পারিনি। তো সেই ছকটা কি হতে পারে? আমি আগেই বললাম যে এখানে কেবলমাত্র বিচারাধীনদের ধরা হয়েছে। কারা বাদ গেছেন, যারা বাদ গেছেন তাদের মধ্যে কিন্তু অনেকে একদম যথার্থ ভোটার আছেন, সে নিয়ে অনেক হইচই শোনা যাচ্ছে। তো এই সম্পূর্ণ বাদ দিয়ে দেওয়ার একটা ছক থাকতে পারে, এবং তাতে হয়তো বিজেপিরও কিছু চলে যেতে পারে। যেমন বাদ গেছেন, প্রথম ধাপে বাদ চলে গেছেন অনেক মতুয়া, আমরা জানি সেখানে বিজেপি একটু ভোট হারাতে পারে, সেগুলো এখানে ধরা হয়নি। এবার সেটা হলে বিজেপি কয়েকটা আসন হারাবে, কিন্তু আমাদের ধারণা যে সব মিলিয়ে হিসেবটা এমন করে কষা হয়েছে যে মুছে যাওয়া এবং বিচারাধীন সব মিলিয়ে ফলাফলটা একটা নির্দিষ্ট দিকে এগোয়, বিহারে যেরকম হয়েছিল। তো এছাড়াও আরও অনেক লোক বাদ গেছেন পরবর্তীকালে, যাদেরকে মৃত দেখানো হয়েছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেখানেও একটা ছক আছে বলে আমাদের আশঙ্কা। এটা নিশ্চিত করে কোনো প্রমাণ নেই, থাকতেই পারে আর কি। 2 হচ্ছে বহিরাগত। বিহারে একটা অভিযোগ এসেছিল যে বাইরে থেকে প্রচুর লোকের নাম শেষ মুহূর্তে ভোটার তালিকায় তুলে দেওয়া হয়েছে, এবং তারা এসে ভোট দিয়ে গেছেন। তো পশ্চিমবঙ্গে তো ব্যাপারটা আরও সোজা, বিশেষ করে হাওড়া, হুগলি এই জায়গাগুলোতে হিন্দিভাষীরা তো প্রচুর সংখ্যায় বসবাস করেন, এবং তাদের তো ভোটার লিস্টে নাম তোলা হয়েছে, এবং হঠাৎ করে শেষ মুহূর্তে বিহারে হিন্দুত্ববাদী লোকজনকে হঠাৎ নাম তুলে দিয়ে সেখানে ভোট দিয়ে দেওয়া হবে না, এ নাও হতে পারে। তো এটা ঘটতেই পারে, এবং এই ছকগুলো থাকতে পারে, এবং এছাড়াও অনাবিষ্কৃত আরও বহু কিছু ছক থাকতে পারে, যেগুলো হয়তো আমরা ধরতে পারিনি। তো ফলে এইগুলো ভুলে গেলে চলবে না। যেটা বললাম সেটা হলো যে বিচারাধীন যারা, তারা যদি সমস্ত বাদ পড়ে যান, এবং 21 সালের ভোটিং প্যাটার্ন যদি অক্ষত থাকে, তাহলে ভোটের ফলাফল কি হতে পারে তার একটা পূর্বাভাস তৃণমূল ক্ষমতায় থাকলেও থাকতে পারে খুব কাছাকাছি, মানে সংখ্যাগরিষ্ঠতার খুব কাছাকাছি ঘোরাফেরা করবে, এবং তার সঙ্গে যদি ভোটার মুছে দেওয়া এবং বহিরাগত ভোটার আনা, যেটাকে এক কথায় ফর্ম 7 এবং ফর্ম 6 বলা হয়, সে দুটো যোগ করলে কি হবে, সংখ্যাগরিষ্ঠতা আদৌ পাবে কিনা সেটা আমরা জানি না। তো বলে নেওয়া ভালো যে ফলে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে যে এমন করে পুরো জিনিসটা ডিজাইন করা হয়েছে যাতে করে এখানে বিজেপি ক্ষমতায় আসে, যে ছকটা ছিল বিহারের। এটা আশঙ্কার জায়গা। এবার আমি প্রথমেই বললাম যে আমি বলছি না এরকম হবে। কেন বলছি না? কারণ তার মূল কারণ হচ্ছে যে 60 লক্ষ বাদ পড়ে যে যাবেনি, এরকম কোনো গ্যারান্টি কিন্তু আমাদের হাতে নেই। বাদ পড়বেন কিনা আমরা জানি না। সমস্ত পক্ষ থেকে ভয়ানক প্রতিবাদ হচ্ছে। তো বিচারাধীন ভোটার মঞ্চ নামে একটা মঞ্চ চারদিকে প্রচার শুরু করেছে, তারা একটা বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন মিলে একসঙ্গে, যেটা আমরা অনেকদিন ধরে চাইছিলাম, তারা প্রচার শুরু করেছে, কাজকর্ম শুরু করেছে। এটা একটা ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে। বামপন্থী দলগুলো আজকে বিক্ষোভ দেখিয়েছেন, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা আজকে বিক্ষোভ দেখিয়েছেন, এবং তারা সকলেই ধর্নায় বসে গেছেন। স্বয়ং মুখ্যমন্ত্রী নাকি 6 তারিখে ধর্নায় বসছেন। ফলে প্রতিবাদ হচ্ছে, এছাড়াও সুপ্রিম কোর্টে শুনানি চলছে, ফলে হইচই হচ্ছে। ফলে 60 লক্ষ যে বাদ যাবেনি এটা বলা যায় না। প্রতিবাদ যদি অক্ষুণ্ণ থাকে, প্রতিবাদ যদি চলতে থাকে, যদি যথেষ্ট পরিমাণে রেজিস্ট্যান্স দেওয়া যায়, বাধা দেওয়া যায়, তাহলে 60 লক্ষের মধ্যে হয়তো 10 লক্ষ বাদ দিতে পারবে, হয়তো কিছুই বাদ দিতে পারবে না। প্রতিবাদের মাপ যত বাড়বে তত সংখ্যাটা কমবে বাদ দেবার। ফলে ভোটের ফলাফল এরকম যে দাঁড়াবে তা নয়, এবং এই পুরোটাই দাঁড়িয়ে আছে আমরা কতটা হইচই করতে পারছি, কতটা বাদ দিতে পারছি। 60 লক্ষ মানুষকে বাদ দিলে এবং
তার সঙ্গে যাদেরকে বাদ দেওয়া হয়েছে তারা একদম বাদ পড়েই থেকে গেলে অবস্থাটা যে ঘোরতর গোলমেলে হতে চলেছে, হিন্দুত্ববাদীরা যে ক্ষমতায় আসুক বা না আসুক তার কাছাকাছি চলে আসতে পারে এরকম একটা ছক মেনে তারা কাজ করছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং পুরোটাই দাঁড়িয়ে আছে আমরা কতটা প্রতিরোধ করতে পারছি, 60 লক্ষের মধ্যে অন্যায্যভাবে যাদেরকে বিচারাধীন বলে রাখা হয়েছে তাদের মধ্যে কতজনকে আমরা ভোটার তালিকায় রাখতে পারছি। তো তাত্ত্বিকভাবে কথাটা খুব সোজা, প্রত্যেকটি লোক যারা বিচারাধীন তারা ভোটার তালিকায় না আসা পর্যন্ত ভোট হওয়া উচিত নয়, এর দাবি থাকা উচিত। কিন্তু বাস্তব ক্ষেত্রে কতটা সত্যি আমরা জানি না, আপাতত পুরোটাই হচ্ছে মানুষ কতটা প্রতিবাদ করছেন তার উপর দাঁড়িয়ে আছে। তো মানুষ যদি প্রতিবাদ করেন, মানুষ যদি বিজেপির এই কর্মের, এই যে নির্বাচন কমিশন যে কর্মটা করলো, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে জিনিসটার লক্ষ্য একটা, সম্ভাব্য লক্ষ্য একটাই, মানে পুরো জিনিসটা ওইদিকে যাচ্ছে যাতে বাপু কোনো ক্রমে বিজেপি ক্ষমতায় চলে আসতে পারে। তো এইটা যারা আটকাতে চান, প্রতিবাদ কিন্তু তাদের আশু কর্ম। ওই যে বললাম বিচারাধীন ভোটার মঞ্চ আগামী 7 তারিখেই একটা মিছিল করতে, যদি পারেন যোগ দেবেন, যে কোনো প্রতিবাদে যোগ দেবেন, যে কোনো জায়গায় যে কোনো ফর্মে যদি প্রতিবাদ করতে পারেন, আওয়াজ তুলতে পারেন তুলবেন, প্রত্যেকটা আওয়াজ কিন্তু গোনা হচ্ছে। সুপ্রিম কোর্ট বিহারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে বলেছিল কই আপনারা আপত্তি করছেন, যাদের সমস্যা হলো তারা তো কেউ আপত্তি করছেন না। তো এইটা বলার অজুহাত যেন সুপ্রিম কোর্ট না পায় এবং প্রতিবাদটা যেন সর্বত্র ধ্বনিত হয়, এটা দেখা আমাদের প্রত্যেকের কর্তব্য। তো আজকের অ্যানালিসিস, আজকের বিশ্লেষণ এখানে শেষ করলাম। আপনারা যারা দেখলেন মতামত অতি অবশ্যই দেবেন এবং আমাদের সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ রাখবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে যারা দেখতে চায়, যাদের দেখা উচিত তাদের কাছে পাঠাবেন। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন, নমস্কার।